আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আজ ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান ধসের ঘটনায় শিক্ষার্থী যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং যারা আহত হয়ে দগ্ধ হয়ে তারা যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদের দ্রুত চিকিৎসার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি। তো আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টায়, সেটি নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছি। মিরপুরের ধানক্ষেতে আমরা কিন্তু তাদেরকে বিশাল ব্যবধানে হারিয়েছি, কিন্তু প্রতিদিন যে সেম ঘটনাটা হবে এমনটাও কিন্তু নয়। এই মিরপুরের পিছে কিন্তু পাকিস্তানের কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এবং এই মিরপুরের ধানক্ষেত মার্কা পিছু কিন্তু তারা খেলে গিয়েছে গত 2021-এর নভেম্বরে। যে বছর 2021-এ কিন্তু আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে কিন্তু ঘরের মাঠে 4-1 এবং 3-2 কিন্তু হারিয়েছিলাম। ওই একই বছর নভেম্বরে কিন্তু পাকিস্তান এসে কিন্তু আমাদেরকে হোয়াইট ওয়াশ করে গিয়েছে। তার মানে তারা কিন্তু ইউজ টু এই মাঠ খেলাতে। যদিও তারা বলতে এখানে বোঝাতে চাচ্ছি পাকিস্তান, কিন্তু পাকিস্তানের ওই লটে যে ক্রিকেটাররা আছে বেশিরভাগ ক্রিকেটারই এখন এই দলের মধ্যে নেই, যার কারণে বেশিরভাগ বলতে কি প্রায় 95% ক্রিকেটার এই দলের মধ্যে নেই, যার কারণে তারা আসলে প্রথম ম্যাচে কিন্তু কন্ডিশনটা বুঝতে পারেনি, যার কারণে কিন্তু তারা অ্যাটাকিং মোডে ব্যাটিং করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা যেহেতু পিচটাকে তারা রিড করে ফেলেছে প্রথম ম্যাচের পরে, দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। আর বিশ্বের মধ্যে আনপ্রেডিক্টেবল দলের কথা বললে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের কথা কিন্তু খুব ভালোভাবে আসে, যে তারা যে কখন জিতবে কখন হারবে কেউ বলতে পারবে না। যার কারণে বাংলাদেশ তাদেরকে 7 উইকেটের বিশাল ব্যবধান হারিয়েছে, ঠিক আছে, কিন্তু 7 উইকেটের বিশাল ব্যবধান বা 10 উইকেটের বিশাল ব্যবধানে যে আমরা হারবো না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং বাংলাদেশে মিরপুরে 7টি টি-20 ম্যাচ খেলেছে তারা, যার মধ্যে আমরা 5টিতে কিন্তু আমরা হেরেছি তাদের বিপক্ষে। তাই আমরা খুব বেশি খুশি হলে চলবে না যে আমরা তাদেরকে ইজিলি হারিয়ে দিব। তবে হ্যাঁ, একটা তো প্লাস পয়েন্ট রয়েছে, আমরা প্রথম টি-20 ম্যাচ জিতেছি। এখন হাতে থাকা 2 ম্যাচের মধ্যে যে কোনো একটি জিতলে কিন্তু আমরা সিরিজটা নিজেদের নামে করে নিব। এখন কথা হচ্ছে এই দ্বিতীয় টি-20 ম্যাচে আগামীকাল বাংলাদেশের একাদশে কয়টি পরিবর্তন আসবে এবং কেন পরিবর্তনগুলো আসবে। প্রথমত আমি বলতে চাই যে বাংলাদেশের একাদশে এখানে পরিবর্তনের কোনো আমি সুযোগ দেখছি না। প্রথমত ওপেন করা তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই জুটিটাকেই নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন তারা কন্টিনিউ করতে যাচ্ছে। সেটা কিন্তু প্রতীয়মান আছে, কারণ পাকিস্তানের বিপক্ষে গত জুনে আমরা পাকিস্তানে কিন্তু এই দুইজনকে ওপেন করিয়েছি 3টি ম্যাচে। তারপর শ্রীলঙ্কার বিপক্ষেও শ্রীলঙ্কা থেকে 3টি ম্যাচ ওপেন করিয়েছি। তারপর আমি গত ম্যাচের আগে কিন্তু বলেছিলাম যে পারভেজ হোসেন ইমন লাস্ট টানা 2টি ম্যাচে ডাক মেরেছে, তার ইমনকে বসিয়ে হয়তোবা তারা এখানে নাইম শেখকে খেলাতে পারে, কিন্তু তারা তারপরও তার উপর আস্থা রেখেছে। তার মানে তারা আসলে ওই সাকিব যে একটা কথা বলেছিল না, যে যদি বাংলাদেশের এই দুইজন ওপেনারকে যদি টানা 6 মাস যদি একসাথে খেলার সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা না একটা ভালো ওপেনার উঠে আসবে। সেই যুক্তিটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ইমনকে সুযোগ দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু ইমন ফ্রিলি পারফর্ম করতে পারছে। আর নয়তো ব্যাক টু ব্যাক 2টা ডাক মারার পর পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরের ধানক্ষেত মার্কা পিছে 39 বলে 56 রানের অপরাজিত ইনিংস খেলাটা কিন্তু আসলে খুবই দুষ্কর। তাই ইমনকে তারা হয়তো বা প্রত্যেকটি ম্যাচে সুযোগ দেবে। নাইম শেখ শুধুমাত্র মন্দের ভালো হিসেবে, ইঞ্জুরি ব্যাকআপ হিসেবে এখানে দলে রাখা হয়েছে। আর তানজিদ তামিম আগের ম্যাচে 47 বলে 73 পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল, এখানে এসে কিন্তু 4 বলে 1 রান করে আউট হয়ে গেছে। তারপরও যদি তামিম এবং ইমনের মধ্যে একজনকে পিক করতে বলা হয় যে ভালো ওপেনার, আমি তামিমকে পিক করবো, সেই হিসাবে তামিম তো ওপেনিংয়ে থাকবে, অর্থাৎ তামিম ইমন ওপেন করবে। 3-এ অধিনায়ক লিটন নামবে, যদিও গত ম্যাচটা তার ভালো যায়নি, সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে। 4 নম্বর পজিশনে নামবে তাহিদ হৃদয়, যদিও তাহিদ হৃদয়ের পারফরমেন্স আসলে ওইভাবে মানুষের মন জোগাতে পারছে না, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচে করেছে 25 বলে 27 করে অপরাজিত, এই ম্যাচে 37 বলে 36, স্ট্রাইক রেটটা কিন্তু 100-র মধ্যেই কিন্তু থাকছে, এর চেয়ে ব্যাটার স্ট্রাইক রেট হচ্ছে না। যদিও গত ম্যাচে আসলে তার কাছ থেকে কিন্তু 120 বা 150 স্ট্রাইক রেটেরও কিন্তু আশা ছিল না। সে যতটুকু স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করা হচ্ছে সে ততটুকু করেছে। হৃদয় তো থাকছেই। 5 এবং 6 নম্বর পজিশনে শামীম জাকের তারাই নামবে। গত ম্যাচে জাকের 10 বলে 15 করে অপরাজিত ছিল, সে তো থাকবেই। শামীম পাটোয়ারি ব্যাট করার সুযোগ পায়নি, লাস্ট 2 ম্যাচ যাবত ব্যাট করছে না। এই 6 জন ব্যাটসম্যান থাকবে 1 থেকে 6 পর্যন্ত। বোলিং ডিপার্টমেন্টে আগে 2জন স্পিনারের যদি কথা বলি, মাহিদি এবং রিশাদ। এর মধ্যে মাহিদি এই ধরনের পিচে কিন্তু ভালো বল করে, কিন্তু যদিও গত ম্যাচে তার উপরে ব্যাটসম্যানটা চড়া হওয়াতে কিন্তু সে অনেক বেশি রান কনজিউম করেছে, 4 ওভার 37 রান একটি শিকার করেছে। তারপর আমি মাহিদির উপরই ভরসা রাখবো, যেহেতু এখানে ব্যাটসম্যান মিরাজকে খেলানো হচ্ছে না, ব্যাটিং অলরাউন্ডার। যদি ব্যাটিং অলরাউন্ডার মিরাজ না খেলে এখানে তার জায়গাতে মাহিদি অটো চয়েস হিসেবেই খেলবে। রিশাদ হোসেন গত ম্যাচে কিন্তু ভালো বল করেছে, 3 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট শিকার না করলে কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছে, রিশাদও থাকবে। বাকি 3জন পেসারের এখানে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। তাসকিন আহমেদ 3 ওভার 3 বলে 22 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, ভালো বল করেছে। এখন যদি তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়ে বসায় সেটা ভিন্ন বিষয়, যদিও তাকে বসানোর কোনো কারণ দেখছে না, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু প্রথম ম্যাচ খেলার পর কিন্তু লাস্ট 2টি টি-20তে তাকে রেস্ট দেওয়া হয়েছিল।
হয়েছিল, সেই হিসাবে এখানে কিন্তু দ্বিতীয় টি-20 ইজিলি খেলতে পারবে তাসকিন। মুস্তাফিজুর রহমান আসলে এই মাঠের মধ্যে দুই দলের মধ্যে সবচেয়ে বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান, এমনকি মিরপুরের মাঠে পেসারদের মধ্যে স্লোয়ার কাটারের জন্য কিন্তু পুরো বিশ্বের মধ্যে মিরপুরের মধ্যে সাকসেসফুল যদি কেউ হয় গ্যারান্টিতে সেটা মুস্তাফিজুর রহমান হবে, যেটা প্রমাণ গত ম্যাচে আমরা দেখেছি 4 ওভারে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। তাই মুস্তাফিজুর রহমান তো থাকছে। তানজিম সাকিব গত ম্যাচে ভালো বল করেছে, 4 ওভারে 20 রান 1 উইকেট শিকার করেছে, সেটাও থাকছে। অর্থাৎ এই একাদশে উইনিং কম্বিনেশনটা পরিবর্তনের কোনো সুযোগ আমি দেখছি না। আপনাদের কাছে কি মনে হয় যে একাদশে কি কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমনকি বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশকে একদম ফেভারিট মানছি না, কারণ পাকিস্তান যে কোনো সময় কিন্তু এই মাঠে কিন্তু তারা কামব্যাক করতে পারে, এমনকি বাংলাদেশকে হারাতেও পারে। যদিও বাংলাদেশ যদি জয়লাভ করে হয়তো বা একতরফা ম্যাচ হবে না প্রথম ম্যাচের মতো, বাংলাদেশকে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে। কারণ প্রথম ম্যাচে যেই পিচে খেলা হয়েছে দ্বিতীয় ম্যাচেও সেম পিচটাতে খেলা হবে নাকি অন্য কোনো পিচে খেলা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। তো অবশ্যই আপনার মতামত প্রেডিকশন লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।